এই তো এই তো ঠিক এই কথাটাই আমি বলতে চাইছিলাম ভাই, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছিলাম না। অথচ অথচ তোমার এই সমস্ত ভাব জাগে কোথা থেকে? জ্ঞানীরা বলেন মানুষের ভাগ্য নাকি ঈশ্বর আগে থেকেই লিখে রেখেছেন। আবার অনেকে বলেন মানুষ তার ভাগ্য নাকি নিজেই লেখে। কিন্তু এই ভাগ্যরেখাকে কি কেবল একটি ছোট্ট মুষ্টির মধ্যে ধরে রাখা যায়? সে কি শুধুই তার মালিকের মুষ্টির মধ্যে আবদ্ধ থাকে নাকি? নমস্কার, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আমরা উদযাপন করছি রবি মাস। সমস্ত মে মাস জুড়ে আপনাদের জন্য থাকবে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কিছু অসামান্য সৃষ্টি। আজ আপনাদের পড়ে শোনাব তাঁরই লেখা প্রতিবেশিনী। গল্পটি নেওয়া হয়েছে লেখকের গল্পগুচ্ছ এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প প্রতিবেশিনী। আমার এক প্রতিবেশিনী আছে। সে আসলে বাল্য বিধবা। সে যেন শরতের শিশিরে ভেজা শেফালি ফুলের মতো বৃন্তচ্যুত। কোনো বাসর গৃহের ফুলসজ্জার জন্য সে নয়, সে শুধু দেব পুজোর জন্যই উৎসর্গ করা। তাকে আমি মনে মনে পুজো করতাম। তার প্রতি আমার মনের ভাবটা যে কী ছিল, পুজো ছাড়া তা অন্য কোনো ভাষায় সহজ করে আর বলা যায় না, বলতে ইচ্ছে করে না। পরের কাছে তো নয়, এমনকি নিজের কাছেও নয়। আমার অন্তরঙ্গ প্রিয় বন্ধু নবীন মাধব, সেও এ বিষয়ে কিছুই জানত না। এভাবে যে আমি আমার গভীরতম আবেগটি গোপন করে নির্মল করে রেখেছিলাম, তাতে আমি কিছুটা গর্ব অনুভব করতাম। কিন্তু মনের বেগ অনেকটা পার্বতী নদীর মতো। সে নিজের জন্মশিখরে আবদ্ধ হয়ে থাকতে চায় না। কোনো একটা ছলনায় সে বাইরে বেরোনোর চেষ্টা করে। অকৃতকার্য হলে বুকের মধ্যে কেমন যেন একটা বেদনার সৃষ্টি করতে থাকে। তাই ভাবলাম কবিতায় ভাব প্রকাশ করব। কিন্তু হায়, আমার কুণ্ঠিত লেখনী কিছুতেই আর অগ্রসর হতে চাইল না। পরম আশ্চর্যের বিষয় এই যে ঠিক এই সময় আমার বন্ধু নবীন মাধবের মনেও অকস্মাৎ বিপুল বেগে কবিতা লিখবার একটা ঝোঁক জেগে উঠল, যেন হঠাৎ ভূমিকম্পের মতো। সে বেচারার অবশ্য এমন দৈব বিপত্তি আগে কখনো হয়নি, তাই সে এই অভিনব আন্দোলনের জন্য বিন্দু মাত্র প্রস্তুত ছিল না। তার হাতের কাছে ছন্দ মিল কিছুরই জোগাড় ছিল না। তবু সে দমল না দেখে খানিকটা আশ্চর্যই হয়ে গেলাম। কবিতা যেন বুড়ো বয়সের দ্বিতীয় পক্ষের স্ত্রীর মতো তাকে পেয়ে বসল। নবীন মাধব তাই ছন্দ আর মিল সম্বন্ধে সাহায্য ও সংশোধনের জন্য আমারই শরণাপন্ন হল। কবিতার বিষয়বস্তু নতুন নয়, অথচ পুরনোও নয়, অর্থাৎ তাকে চিরনূতনও বলা যায়, আবার চির পুরাতনও বলা চলে। প্রেমের কবিতা, প্রিয়তমার প্রতি নিবেদিত প্রেমের কবিতা। আমি তাকে একটা আলতো ঠেলা দিয়ে হেসে জিজ্ঞাসা করলাম, কি হে ভায়া, কে ইনি? হ্যাঁ? নবীন হেসে বলল, তা এখনো তার সন্ধান পাইনি যে ভাই। নবীন লেখকের সাহায্য করতে গিয়ে আমি মনে মনে খুবই শান্তি পেলাম। নবীনের সেই কাল্পনিক প্রিয়তমাটির প্রতি আমার মনের রুদ্ধ আবেগ প্রয়োগ করলাম। ছানাহীন মুরগি যেমন হাঁসের ডিম পেলেও বুক পেতে তা দিয়ে বসে, হতভাগ্য আমি তেমনি নবীন মাধবের ভাবের ওপরে
মনের সমস্ত উত্তাপ দিয়ে চেপে বসলাম। আনাড়ি লেখকের লেখা এমন প্রবলভাবে সংশোধন করতে লাগলাম যে তার 15 আনাই আমার লেখাই হয়ে দাঁড়ালো। নবীন অবাক হয়ে বলে, এই তো ঠিক এই কথাটাই আমি বলতে চাইছিলাম ভাই, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছিলাম না। অথচ তোমার এই সমস্ত ভাব জাগে কোথা থেকে? আমি কবির মতো বলি, কল্পনা থেকে ভায়া, কারণ সত্যি সর্বদা নীরব, সে কখনো কথা বলে না। কল্পনারাই বরং মুখরা। সত্যি ঘটনাগুলো আমাদের অনুভূতিকে খানিকটা পাথরের মতো চেপে রাখে, কল্পনাই তার পথ মুক্ত করে দেয়। নবীন গম্ভীর মুখে একটুখানি ভেবে পড়ল, তাই তো দেখছি ভায়া। ঠিকই বটে। আগেই বলেছি, আমার ভালোবাসার মধ্যে একটা কাতর সংকোচ ছিল, তাই নিজে থেকে কখনো কিছুই লিখতে পারতাম না। নবীনকে পর্দার মতো মাঝখানে রেখে তবেই আমার লেখনী মুখ খুলতে পারল। লেখাগুলো যেন রসে ভরে উত্তাপে ফেটে উঠতে লাগল। নবীন বলল, ভাই, লেখাটা তো আমারই, তা আমার নামে বের করি? আমি বললাম, বিলক্ষণ, এ তো তোমারই লেখা, আমি তো সামান্য একটু বদল করেছি মাত্র। ক্রমে নবীনেরও সেই রকম ধারণা জন্মালো। জ্যোতির্বিদেরা যেমন তারাদের চেয়ে আকাশের দিকে বেশি তাকিয়ে থাকে, আমিও তেমনি মাঝে মাঝে আমাদের পাশের বাড়ির বারান্দার দিকে চেয়ে দেখতাম। সে কথা আমি কিছুতেই অস্বীকার করতে পারি না। মাঝে মধ্যে ভক্তের সেই ব্যাকুল দৃষ্টি সার্থকও হতো। সেই ব্রহ্মচারিণীর সৌম্য মুখশ্রী থেকে শান্ত স্নিগ্ধ জ্যোতি প্রতিবিম্বিত হয়ে মুহূর্তের মধ্যে আমার মনের সমস্ত ক্ষোভকে এক নিমেষে দমন করে দিত। কিন্তু সেদিন হঠাৎ একই দেখলাম, আমার চন্দ্রালোকেও কি এখনো অগ্নুৎপাত হয়? সেখানকার জনশূন্য সমাধিমগ্ন গিরিগুহাগুলোর সমস্ত আগুন কি এখনো সম্পূর্ণ নিভে যায়নি? সেদিন বৈশাখ মাসের এক দুপুরে ঈশান কোণে মেঘ জমে এলো। সেই আসন্ন ঝড় বৃষ্টির দিনে মেঘের ডাক শুনে আমার প্রতিবেশিনী জানলায় দাঁড়িয়েছিল একা। সেদিন তার শূন্য নিবিষ্ট ঘন কালো চোখ দুটোর মধ্যে কেমন যেন একটা চাপা কষ্ট দেখতে পেলাম। আছে 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 আমার ওই চন্দ্রালোকে এখনো উত্তাপ আছে, এখনো সেখানে গরম নিঃশ্বাস নিয়মিত বয়ে চলে। দেবতার জন্য মানুষ নয়, মানুষের জন্যই সে। তার সেই দুই চোখের বিশাল ব্যাকুলতা সেদিনকার সেই ঝড়ের আলোতে চঞ্চল পাখির মতো উড়ে চলে গিয়েছিল, স্বর্গের দিকে নয়, মানব হৃদয় নীড়ের দিকে। সেই উৎসুক চাহনি দুটো দেখার পর থেকে অশান্ত মনকে শান্ত করে রাখা আমার পক্ষে অত্যন্ত দুঃসাধ্য হয়ে উঠল। তখন আর অন্য মানুষের কাঁচা কবিতা সংশোধন করে কিছুতেই মনে তৃপ্তি হয় না। একটা যা হোক কাজ করার জন্য বেশ চঞ্চল হয়ে উঠলাম। তখন আমি সংকল্প নিলাম, বাংলাদেশে বিধবা বিবাহ প্রচলিত করবার জন্য আমার সমস্ত চেষ্টা প্রয়োগ করব। না, শুধুমাত্র ভাষণ আর লেখা নয়, অর্থ সাহায্য করব বলেও ঠিক করলাম। নবীন আমার সাথে তর্ক করতে লাগল। সে বলল, আহা ভায়া, তুমি বুঝছো না, চিরবৈধব্যের মধ্যে একটা পবিত্র শান্তি আছে। একাদশীর ক্ষীণ আলোকে জ্যোৎস্না আলোকিত সমাধিভূমির মতো একটা বিরাট রমণীয়তা আছে। তা বিয়ের প্রসঙ্গ উঠলেই সেটা ভেঙে যায় নাকি? এইসব কবিত্বের কথা শুনে আমার ভারী রাগ হতো। দুর্ভিক্ষে যেই লোকটা না খেতে পেয়ে মরছে,
তার কাছে কোনো একটা হৃষ্টপুষ্ট লোক এসে যদি খাবারের প্রতি ঘৃণা প্রকাশ করে ফুলের গন্ধ আর পাখির গান নিয়ে কথা বলে, তাহলে সে কেমন হয়? আমি রেগে উঠে বললাম, এই দেখো ভাই নবীন, আর্টিস্টরা বলেন যে দৃশ্য হিসাবে পোড়ো বাড়ির একটা সৌন্দর্য আছে, কিন্তু বাড়িটাকে যে শুধুমাত্র ছবি হিসাবে দেখলে চলবে তা তো নয়, তাতে তো বাসও করতে হবে। সুতরাং আর্টিস্টরা যাই বলুক না কেন, মেরামত করা কিন্তু আবশ্যক। মেয়েদের বৈধব্য নিয়ে তুমি তো দূর থেকে ভারী কবিত্ব করতে চাও, কিন্তু তার মধ্যেও যে একটা আবেদনময়ী মন নিজস্ব বেদনা নিয়ে বাস করছে, সেটাও তো আমাদের মনে রাখতে হবে। সেদিন বুঝেছিলাম নবীন মাধবকে আমি কোনোদিনই তলে টানতে পারবো না, তাই সেদিন একটু বেশি রাগ দেখিয়ে কথা বলেছিলাম। কিন্তু হঠাৎ দেখলাম আমার বক্তৃতা শুনে নবীন মাধব একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে আমার সমস্ত কথা মেনে নিল। আমার আরও খানিকটা কথা বলবার ছিল, কিন্তু সে আমাকে তার কোনো সুযোগই দিল না। সপ্তাহখানেক পরে নবীন এসে বলল, বুঝলে ভাই, বলছিলাম তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি একটা বিধবা বিবাহ করতে প্রস্তুত আছি। খুব খুশি হলাম। নবীনকে বুকে টেনে নিয়ে কোলাকুলি করলাম। বললাম, তুমি যে এই কথাটা বলে আমাকে কতটা আনন্দ দিলে ভাই, যত টাকা লাগে আমি দেব। তখন নবীন তার ইতিহাস বলল। বুঝলাম তার প্রিয়তমা মোটেও কাল্পনিক নয়। কিছুকাল ধরে একটি বিধবা নারীকে সে দূর থেকে ভালোবাসত, কারো কাছে সেটা প্রকাশ করেনি। যে মাসিকপত্রে নবীনের মানে আমার কবিতাগুলো বের হতো, সেই পত্রগুলো সঠিক স্থানে গিয়ে পৌঁছে যেত। কবিতাগুলো কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়নি। বিনা সাক্ষাৎকারে মন চুরির এই এক উপায় আমার বন্ধু আবিষ্কার করেছিল। কিন্তু নবীন আমাকে বলল, সে চক্রান্ত করে এই সমস্ত কৌশল অবলম্বন করেনি। এমনকি তার বিশ্বাস ছিল বিধবা পড়তে জানত না। বিধবার এক ভাই আছে, সেই ভাইয়ের নামে কাগজগুলো বিনা সই করে বিনা মূল্যে সে পাঠিয়ে দিত। একে বলল মনকে সান্ত্বনা দেবার একটা পাগলামি মাত্র। সে মনে করত ভগবানের উদ্দেশ্যে বোধহয় পুষ্পাঞ্জলি দিল। তিনি জানুন বা না জানুন, গ্রহণ করুন বা নাই করুন। নানা ছুতোয় বিধবার ভাইয়ের সাথে নবীন যে বন্ধুত্ব করে নিয়েছিল, তার মধ্যেও তার কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না। নবীন বলে, যাকে ভালোবাসা যায় তার আত্মীয়দের সঙ্গ খুবই মধুর বোধ হয়। অবশেষে তার ভাইয়ের কঠিন অসুখকে উপলক্ষ করে কিভাবে বোনের সাথে তার সাক্ষাৎ হয়, সে এক দীর্ঘ কথা। সম্প্রতি আমার কাছে তর্কে হেরে গিয়ে নবীন সেই বিধবার সাথে সাক্ষাৎ করে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে। বলা বাহুল্য, প্রথমে সে কিছুতেই সম্মতি পায়নি। নবীন তখন আমার মুখের সমস্ত যুক্তিগুলো প্রয়োগ করে এবং তার সাথে তার নিজের চোখের 2-4 ফোঁটা জল মিশিয়ে তাকে সম্পূর্ণরূপে হার মানিয়েছে। এখন বিধবার অভিভাবক এই বিষয়ে কিছু টাকা অগ্রিম চেয়েছে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই নাও টাকা। নবীন বলল, তাছাড়া বিয়ের পর প্রথম 5-6 মাস মনে হয় বাবা মাসোহারা বন্ধ করে দেবেন। তখনকার মতো আমাদের দুজনের খরচ চালাবার জোগাড় করে দিতে হবে কিন্তু ভাই। আমি কোনো কথা না বলে একটা চেক কেটে দিলাম। বললাম, ওসব কথা ছাড়ো তো ভাই, আগে তার নামটা বলো তো দেখি। আমার সঙ্গে যখন কোনো প্রতিযোগিতা নেই তখন পরিচয় দিতে খুব একটা ভয় পেও না। এই তোমার গা ছুঁয়ে শপথ করছি, আমি তার নামে কখনো কোনো কবিতা লিখব না। আর যদি কোনোদিন লিখি তবে
তার ভাইকে না পাঠিয়ে সরাসরি তোমার কাছেই দেব। আরে না ভায়া, সেই জন্য আমি ভয় করি না। বিধবা বিবাহের লজ্জায় তিনি অত্যন্ত কাতর, তাই তোমাদের কাছে তার সম্বন্ধে কোনো রকম আলোচনা করতে তিনিই আমাকে মানা করে দিয়েছেন। কিন্তু এখন আর রেখে ঠেকে কি লাভ? আসলে তিনি তোমারই প্রতিবেশিনী, ওই 19 নম্বরে যিনি থাকেন। হৃৎপিণ্ডটা যদি লোহার বয়লার হতো তো এক চমকে ধক করে ফেটে যেত। আমি জিজ্ঞাসা করলাম, বিধবা বিবাহে তারও অমত নেই? নবীন বলল, আপাতত তো নেই, শুধুমাত্র কবিতা পড়েই তিনি মুগ্ধ হয়েছেন। কেন, আমার সেই কবিতাগুলো তো খুব একটা মন্দ হয়নি। আমি মনে মনে বললাম, ছি ছি, কাকে? তাকে না, আমাকে না, বিধাতাকে। কিন্তু যাকেই হোক, ছি। শুনছিলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রবি মাসের প্রথম গল্প প্রতিবেশিনী। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।